মাননীয় সদস্য জনাব মওদুদ আহমেদ, আপনি কিছু বলতে চাচ্ছেন? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমাদের সংবিধানের আর্টিকেল 59-এর প্রতি। এটা হলো যে স্থানীয় সরকার আমাদের সংবিধান অনুযায়ী এটা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হতে হবে। ইট ইজ এ ম্যান্ডেটরি প্রভিশন এবং এটা সাবস্ট্যান্সিয়েটেড হয়েছে আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এক রায় 44 DLR অ্যাপেলেট ডিভিশন এবং পৃষ্ঠা হলো 319। কেন আমি এই কথাটা বলছি? এই জন্য যে আপনি অবগত আছেন যে 4টি সিটি কর্পোরেশনের নির্বাচন এর মধ্যে হয়ে গেছে এবং আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে এই সরকারের অধীনেই যে সুষ্ঠু নির্বাচন হতে পারে সেটাই হলো এটা স্বাক্ষর বহন করে। কিন্তু আজকে 8 দিন হয়ে গেছে, নির্বাচন হয়েছে কিন্তু রায় কার্যকর হয় নাই। আজকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন হয়ে গেছে কিন্তু ক্ষমতা হস্তান্তর হয় নাই। আমাদের মনে একটা সন্দেহ জেগেছে যে কোনো কারণেই হোক নির্বাচন কমিশন এবং সরকারের একটি অংশ জনগণের এই রায়কে তারা অকার্য করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। গেজেট হয় নাই এখনো, এটা 1 ঘন্টার ব্যাপার গেজেট করা। আজকে যদি সরকারের সমর্থিত ব্যক্তিরা নির্বাচিত হতেন, এতদিন তারা শপথ গ্রহণ করে তারা কার্যভার গ্রহণ করতেন এবং তারা কার্যভার গ্রহণ করে কাজ চালাতেন। একটা দিনও এই নির্বাচনের পর আনুষঙ্গিক 2-3 দিন সময় লাগতে পারে গেজেট করার জন্য, কিন্তু আমাদের সংবিধানে এই সময়টা কারা এই সিটি কর্পোরেশনগুলো চালাচ্ছে? পেপারে দেখলাম, বিভিন্ন কাগজে, প্রথম আলোতে আছে, যুগান্তরে আছে, যে অক্টোবর মাসে নাকি তাদেরকে দায়িত্বভার দেওয়া হবে। একটা টেকনিক্যাল পয়েন্ট কোথা থেকে বের করেছেন যে মেয়াদের আগেই মেয়াদ শেষ হবে অক্টোবর মাসে, সুতরাং এই অক্টোবর মাস পর্যন্ত এই নির্বাচিত প্রতিনিধিরাদের বসে থাকতে হবে। আমার জীবনে এই ধরনের কোনো কথা শুনি নাই। আর যদি তাই হয় তাহলে নির্বাচনটা দিলেন কেন? এই নির্বাচন কমিশন কি, সেজন্য আমরা সবসময় বলেছি এটা একটি নিরপেক্ষ স্বাধীন নির্বাচন কমিশন নয়, এটা সরকারের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠান, যার জন্য নির্বাচন দিয়েছেন, সরকার সিদ্ধান্ত দিয়েছে, সেজন্য নির্বাচন দিয়েছেন। আপনারা যদি জানতেন যে অক্টোবর মাসে মেয়াদ শেষ হবে তো এখন নির্বাচনটা দিলেন কেন? এটা একটা ন্যায্য প্রশ্ন আমাদের তরফ থেকে। সুতরাং এই অজুহাত দিয়ে তাদেরকে তাদের যে জনগণের যে ম্যান্ডেট তারা পেয়েছেন সেখান থেকে তাদেরকে বঞ্চিত করাটা উচিত হবে বলে আমি মনে করি না। আমি মনে করি যে বিলম্বে এই সপ্তাহের মধ্যে যত শিগগির সম্ভব নির্বাচন কমিশনের উচিত হবে এই গেজেট নোটিফিকেশন করা। কি কারণ থাকতে পারে যে গেজেট নোটিফিকেশন হবে না? কি কারণ? যে কারণ যদি হয় তাহলে এখানে এসে আমাদের সংসদকে অবহিত করা হোক, কিন্তু সেটা না। আমরা জানি কেন হচ্ছে না। এই জন্য যে যারা গণতন্ত্রের কথা বলেন, নির্বাচনের কথা বলেন, নির্বাচন মানে কিন্তু রায় মানি না, এটা তো হতে পারে না মাননীয় স্পিকার। আজকে সেজন্য আমি বলবো যে গেজেট নোটিফিকেশন দিয়ে তাদের শপথের ব্যবস্থা করা, সাধারণত প্রধানমন্ত্রী এটাতে শপথ পড়ান এবং তিনি কুমিল্লা, নারায়ণগঞ্জ সব জায়গায় মেয়রদের শপথ পড়িয়েছেন। সেটা আপ টু হার, আমি এটা আইনে যা আছে তাই করবেন। এবং আরেকটি খবরের কাগজে দেখলাম আজকে যে তাদের যে পদমর্যাদা, যারা এতদিন নির্বাচিত ছিলেন তাদেরকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছিল। এখন সরকার চিন্তা করছেন, কতটুকু সত্য জানি না, সংবাদপত্রে যা পড়েছি সেটাই বলছি, যে তাদেরকে উপমন্ত্রীর মর্যাদা দেওয়া হবে। কেন? একটাই কারণ যে বিরোধী দলের থেকে তারা নির্বাচিত হয়েছেন, সেজন্য তাদের প্রতি এই সম ব্যবহার করা যাবে না। এটা অত্যন্ত অন্যায় হবে যদি তাদের এই পদমর্যাদা, যে প্রতিমন্ত্রী যে পদমর্যাদা আগে যারা পেয়েছিলেন তাদেরকে একই পদমর্যাদা দিতে হবে, এবং যদি না দেন
তাহলে আমরা এটাকে মনে করব যে সরকার গণতন্ত্র এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা এবং জনগণের রায়কে তারা অপমানিত করছেন, অবমানিত করছেন, এবং এর ফলে দেশে যে ভবিষ্যতে যে নির্বাচনগুলো হবে সেই ব্যাপারে আমাদের সন্দেহ থেকে যাবে। এবং এই কারণেই কিন্তু এটা একটা অন্যতম কারণ, যেই কারণে আমরা জাতীয় নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে চাচ্ছি। এই একটি মাত্র কারণ। আমরা জানি, আমাদের অভিজ্ঞতা আছে যে নির্বাচন হয়ে গেছে, আজকে 8 দিন হয়ে গেল, গেজেট পর্যন্ত হয়নি। এটাতে আমরা কি মনে করব? আজকে আমি আপনার মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি যে এই বিষয়ে গড়িমসি করাটা ঠিক হবে না। এটাতে আপনাদের ভাবমূর্তি নষ্ট হবে এবং আপনাদের উপরে আমাদের বিশ্বাস আরো আমাদের অবিশ্বাসটা আরো বাড়বে, যেই কারণে আমরা মনে করি যে এইসব কারণেই আগামী নির্বাচন, জাতীয় নির্বাচন একটি নির্দলীয় সরকার অধীনে হতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। মাননীয় স্পিকার, জাতীয় নির্বাচন কমিশন 4টি সিটি কর্পোরেশনের নির্বাচন করেছেন এবং তারা তাদের সাংবিধানিক ম্যান্ডেট অনুযায়ী এই নির্বাচন পরিচালনা করেছে এবং এই নির্বাচনে সারা দেশ, সারা বিশ্বের মানুষ এই নির্বাচনকে এর অবাধ সুষ্ঠু নির্বাচন হিসেবে অভিহিত করেছে এবং সবাই বলেছে যে আমাদের নির্বাচন কমিশন সত্যিকারই নিরপেক্ষ, শক্তিশালী এবং এটি দলীয় সরকার ক্ষমতায় থাকার পরেও এই সরকার কোথায় হস্তক্ষেপ না করায় আবারও প্রমাণ হয়েছে যে নির্বাচন কমিশন এটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার শক্তি রাখে এবং এটি দলীয় সরকার থাকার পরেও যেহেতু আওয়ামী লীগ সহ মহাজোট সরকার ক্ষমতায়, তারা বিগত সময়ে সরকারগুলোর মতো এই নির্বাচনে কোথাও হস্তক্ষেপ করেনি। এই নির্বাচন করার আগে প্রত্যেকটি স্থানীয় সরকারের কর্পোরেশনে যারা চেয়ারম্যান ছিলেন তারা তাদের পদ থেকে পদত্যাগ করেই নির্বাচন করেছেন। এখন মাননীয় সংসদ সদস্য 3টি কথা তুলেছেন। প্রথম অভিযোগ হচ্ছে যে নির্বাচন হয়েছে, ফলাফল এখন পর্যন্ত গ্যাজেট হচ্ছে না কেন? মাননীয় স্পিকার, এটি নির্বাচন অনুষ্ঠান সরকার করে না। তিনি সংবিধানের কথা তুলেছেন, আর্টিকেল 59 and 60। 59 and 60 তারা স্থানীয় সরকার আমাদের 72-এর সংবিধানে একটি চ্যাপ্টার করেই আমরা করেছি এবং এটি আমাদের গর্ব। এটি যদি জানেন, তিনি আশা করি তিনি সংবিধানের আশা করি যে 119 থেকে 126 পর্যন্ত আরো কতগুলো 118 থেকে 126 পর্যন্ত আরো কতগুলো আর্টিকেল আছে এবং সেই আর্টিকেলের সম্পূর্ণ ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছে এবং আমাদেরই একমাত্র সংবিধান, ভারতীয় সংবিধানেও নির্বাচন কমিশনকে এত ক্ষমতা দেওয়া হয়নি। বিশ্বের কোনো সংবিধানেই দেওয়া হয়নি। আমাদের সংবিধানেই কেবলমাত্র নির্বাচন কমিশনকে ক্ষমতা দেওয়া হয়েছে শুধু তাদেরকে সাহায্য করার না, মহামান্য রাষ্ট্রপতিকেও বলা হয়েছে যখনই নির্বাচন কমিশন যে অফিসারকে যেভাবে চাইবেন তাকে তখনই তাদের কাছে তাদের এই অফিসারের সার্ভিস তাদের উপর নিয়োগ করতে হবে এবং সেই অনুযায়ী এই নির্বাচন হয়েছে। তাই নির্বাচন কমিশন নির্বাচনের কতগুলো পদ্ধতি থাকে মাননীয় স্পিকার। এটি নির্বাচন অনুষ্ঠিত করতে গেলে সেই পদ্ধতি অনুযায়ী তার রিটার্নিং অফিসার থাকে, তার প্রিজাইডিং অফিসার থাকে, তার পোলিং অফিসার থাকে এবং সেখান থেকেই তারা এই নির্বাচনের ফলাফলগুলো প্রাথমিকভাবে যে নির্বাচন ফলাফল ঘোষণা করা হয়, এটি প্রাথমিক নির্বাচন ফলাফল ঘোষণা হয়ে গেছে
এরপর এই ফলাফলগুলোকে সংহত করার জন্য নির্বাচন কমিশনদেরকে সময় নিতে হয়, কারণ ওটা কোনটা হয়েছে খুলনায়, কোনোটা হয়েছে রাজশাহীতে, কোনোটা হয়েছে সিলেটে, কোনোটা হয়েছে বরিশালে। সুতরাং সেটি সুসংহত করে সেটি রেজাল্টটি পাঠাবেন কে? পাঠাবেন রিটার্নিং অফিসার। রিটার্নিং অফিসার কাছে কে পাঠাবেন? পাঠাবেন প্রিজাইডিং অফিসার। প্রিজাইডিং অফিসারের কাছে সেটি অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার তার পোলিং অফিসারদের কাছকে নিয়েই পাঠান। পরবর্তীকালে তার নির্বাচন কমিশন সেই রেজাল্ট তারা পাবলিশ করে, গ্যাজেট করে। সুতরাং এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। যদি তারা পুরনো অভ্যাস অনুযায়ী, যখন সাদেক আলী মার্কা নির্বাচন কমিশন ছিল, যখন নির্বাচন কমিশনকে তারা ক্ষমতায় থেকে তাদেরকে নির্দেশ দিত, যখন কিছু গুন্ডা কিছু মুন্ডা সকালবেলায় ইলেকশন ঠান্ডা, সেই ইলেকশনের স্বপ্ন দেখে লাভ নেই। সুতরাং নির্বাচন কমিশনের যে দায়িত্বটি আছে, যে সংবিধান দিয়েছে, আশা করি তাদের যদি সংবিধানের প্রতি কোনো সম্মানবোধ থাকে, সাংবিধানিক দায়িত্ব ম্যান্ডেট সম্বন্ধে কোনো রকম শ্রদ্ধাবোধ থাকে, তাহলে আমাদের নির্বাচনের কমিশনের তাদের দায়িত্ব পালনের ওই সময়টুকু সুন্দর অপেক্ষা করতে হবে। দ্বিতীয় প্রশ্ন তুলেছেন, যেহেতু আমাদের এই 4টি কর্পোরেশনে আমাদের মেয়র ছিলেন, সুতরাং এই আর ক্ষমতা তাদেরকে দেওয়া হবে না। মাননীয় স্পিকার, আমি তার উদ্দেশ্যে বলতে চাই যে মাননীয় সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ তিনি যখন বলেন, আমরা মনে করি তার একটি লিগ্যাল মাইন্ড আছে, তার একটি কনস্টিটিউশনাল মাইন্ড আছে, অ্যাপার্ট ফ্রম তার পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল মাইন্ড। অতএব তিনি এটা বোঝেন যে সেই দায়িত্ব পালনে, যেহেতু মেয়ররা নির্বাচন তারা মেয়র পদে থেকে নির্বাচন করেন নাই, তাদের মতো মেয়র পদত্যাগ করেই তারা নির্বাচন করেছেন। সুতরাং সেই ক্ষমতা তারা কক্ষিগত করে চালিয়ে যাবেন, এই যে অলিক কথা, এর চেয়ে হাস্যকর অভিযোগ কিছু হতে পারে না মাননীয় স্পিকার। চতুর্থত তিনি আরেকটি কাল্পনিক ঘটনা নিয়ে আসলেন, কি তাদের স্ট্যাটাস স্টেট মিনিস্টার করবে না ডেপুটি মিনিস্টার করবে। আমি মাননীয় স্পিকার, অন্তত মওদুদ আহমেদের মতো লোক যখন এই ধরনের অভিযোগ করেন, আমরা আশা করি যে তিনি নিজেও মন্ত্রী ছিলেন এবং তার একটা লিগ্যাল কনস্টিটিউশনাল মাইন্ড নিয়ে তার কাছে যদি কোনো দলিল দস্তাবেজ থাকতো যে সরকার কাকে কি স্ট্যাটাস দেবে না দেবে, এটা একেবারেই লোকাল গভর্নমেন্টের মন্ত্রণালয়ের বিষয়। এখন পর্যন্ত আপনি বলতেন যে এখন পর্যন্ত নোটিফিকেশনই হয় নাই, গ্যাজেটই হয় নাই, আর আপনি তার পদবি নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন, তার সম্বন্ধে সন্দেহ সংশয় প্রকাশ করছেন। এটি একেবারেই দুরভিসন্ধিমূলক এবং এটি রাজনৈতিক উদ্দেশ্যমূলক। সুতরাং মাননীয় স্পিকার, নির্বাচন যেহেতু হয়েছে, নির্বাচনের বেসরকারি ফলাফল যেহেতু প্রকাশ করা হয়েছে, অবশ্যই নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচন কমিশনকে তার দায়িত্ব পালন করতে দিন। পরবর্তীকালে সেই নির্বাচনের ফলাফল যখন গ্যাজেট এবং নোটিফিকেশন মন্ত্রণালয়ে আসবে, মন্ত্রণালয় তার দায়িত্ব অবশ্যই পালন করবেন। তার সম্বন্ধে কোনো সন্দেহ সংশয় করে এটি পার্লামেন্টে পয়েন্ট অফ অর্ডারের কোনো বিষয় হতে পারে না। যদিও তার কোনো সন্দেহ সংশয় থাকে, আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে সাংবিধানিক নিয়ম অনুযায়ী এবং মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে তার অবস্থান অনুযায়ী যথাসময়ে যথারীতি সেই ফল প্রকাশ করা হবে এবং যথারীতি এই তাদের ক্ষমতা দেওয়া হবে। আরেকটি কথা তিনি বলেছেন যে 4 মাস তাদের ক্ষমতা থাকার পরও এই নির্বাচন দেওয়া হয়েছে। হ্যাঁ, এই কথাটি আজকে বুঝতে হবে। 4 মাস ক্ষমতা থাকার পরেও এরা নির্বাচিত মেয়রদের ক্ষমতায় রেখে, আওয়ামী লীগের মতো দল আছে বলে এই নির্বাচন দিয়েছে, অন্য কোনো দল থাকলে এটা দিতেন না। সুতরাং তাদের 4 মাস আছে কি নাই রেখেই তারা ক্ষমতা থেকে ক্ষমতা ছেড়েই নির্বাচন করেছে। আপনাদের মতো ওই সেনাপতির তকমা লাগাইয়া, রাষ্ট্রপতির ক্ষমতা লাগাইয়া ইয়েস নো ভোট আমরা করার মধ্যে উত্তরাধিকার নাই। সুতরাং আমরা ওই নির্বাচনের পদত্যাগ করেই তারা করেছে। সুতরাং কন্টিনিউশন অফ পাওয়ার বা
এই ক্ষমতাকে তারা অন্যভাবে পরিচালনা করবেন, এটির সম্বন্ধে তার যে সন্দেহ সংশয়, এটি একেবারেই রাজনৈতিক উদ্দেশ্যমূলক। মাননীয় স্পিকার, আশা করি আমাদের এই বক্তব্যের পরে তার আর কোনো সন্দেহ সংশয় না করে সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে নির্বাচন কমিশনের প্রতি দায়িত্ব পালন করতে তার সুযোগ দিয়ে পরবর্তীকালে যখন সরকারের কাছে আসবে, মন্ত্রণালয়ের কাছে আসবে, তিনি তারা ক্যাবিনেট মিনিস্টারের পদ দিবেন না ডেপুটি মিনিস্টারের পদ দিবেন, আমি শুধু জিজ্ঞেস করি আপনারা কি পদ দিছিলেন, তার জন্য অপেক্ষা করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, 2013-14 সালে আপনি কি বিষয়ে বলবেন? ব্যক্তিগত কৈফিয়ত দিতে চান? তাহলে একটু অপেক্ষা করতে হবে মাননীয় সদস্য। আমাদের আজকে বাজেট আলোচনা আছে, কাজে এই মুহূর্তে না, আমি পরে আপনাকে ইতিমধ্যে আমাদের সংসদে 274 বিধিতে ব্যক্তিগত কৈফিয়ত দেওয়া হয়েছে, কয়েকজন মাননীয় সদস্য দিয়েছেন। তারা যে ব্যক্তিগত কৈফিয়ত দিয়েছেন সেখান থেকে কোনো উত্থাপিত বিষয়ে নতুন করে কোনো বিতর্ক করা যাবে না মাননীয় সদস্য। এটা যদি পৃথক কোনো বিষয় হয় তাহলে আমি আপনাকে অ্যাকোমোডেট করব, আপনাকে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ। মাননীয় সদস্য, আপনি জানেন যে পয়েন্ট অফ অর্ডারের আলোচনা আপনি উত্থাপন করেছেন, আলোচনা হয়েছে। এ পর্বে আমাকে বাজেট আলোচনায় যেতে হবে, পরবর্তীতে আবার আলোচনার সুযোগ থাকবে। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন 2013-14 সালের বাজেট সম্পর্কে সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। আমি প্রথমেই মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সোহরাব আলী সানা, খুলনা 6, আপনাকে আপনার বক্তব্য উপস্থাপনের অনুরোধ জানাচ্ছি। আপনার সময় 8 মিনিট। মাননীয় সদস্যবৃন্দ, আমাদের অনেক বক্তা রয়েছেন, কাজে আমি সকলকে বিনীতভাবে আহ্বান জানাবো তাদের নির্ধারিত সময়ের ভেতরে বক্তব্য শেষ করতে। সময় বৃদ্ধি করার কোনো অনুরোধ রাখা দুষ্কর। মাননীয় সদস্যবৃন্দ, আপনাদের সহযোগিতা আমি কামনা করছি। মাননীয় সদস্য, আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্তের কারণে আপনি মাননীয় স্পিকার পদে নির্বাচিত হয়, আপনাকে আন্তরিক অভিনন্দন ও মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আমার বক্তৃতার শুরুতেই পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে। 1975 সালের 15 আগস্ট তার সাথে নিহত তার পরিবারের সকল সদস্যবৃন্দকে, জেলখানায় নিহত জাতীয় নেতৃবৃন্দকে, 71-এর মহান মুক্তিযুদ্ধে যে সকল ভাই ও বোনেরা শহীদ হয়েছিলেন তাদের আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। সর্বশেষ আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি, যিনি মনোনয়ন দিয়ে আমাকে আজকে সংসদে আসার সুযোগ করে দিয়েছেন এবং আমার নির্বাচনী এলাকার হৃদয়বান মানুষ যারা ভোট দিয়ে আমাকে এই সংসদে আসতে সাহায্য করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, এই বাজেট আলোচনায় আমরা প্রতিনিয়ত শুনছি বিরোধী দলের মাননীয় সদস্যবৃন্দের কাছ থেকে এই বাজেট উচ্চাভিলাষী, এই বাজেট খুব বড় অঙ্কের টাকার বাজেট। এ প্রসঙ্গে আমি শুধু একটা কথাই বলতে চাই, উচ্চাভিলাষী বাজেট, বড় অঙ্কের বাজেট কারা পেশ করতে পারে? যাদের হৃদয় বড়, কলিজা বড়, যারা বড় স্বপ্ন দেখতে সাহসী হয়। আমি যখন আমার এলাকার স্বপ্ন দেখব এই যে আমার এলাকার বাঁধবন্দিগুলো মেরামত করব, আমার এলাকার দুঃখী মানুষদের পাশে দাঁড়াবো, তাদের কল্যাণে কর্মসূচি গ্রহণ করব। যেমন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এদেশের সাধারণ মানুষের কল্যাণে, দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে অনেক কর্মসূচি গ্রহণ করেছেন, এর জন্য টাকা লাগে। কৃষি ক্ষেত্রে যে বিপ্লব ঘটিয়েছেন, এর জন্য টাকা লাগে। শিল্পক্ষেত্রে যে বিপ্লব ঘটিয়েছেন, এর জন্য টাকা লাগে। এই আমরা যারা উপকূলীয় এলাকার মানুষ,
আইলা সিডর আঘাত এনেছে, রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে গেছে। এগুলো পুনর্নির্মাণের জন্য যে বিশাল অঙ্কের টাকা লাগে, এগুলো জোগাড় করা এবং বাজেটে এগুলো অন্তর্ভুক্ত করতে গেলে টাকার অঙ্ক সংগতকরণে বেড়ে যায়। প্রতিবারই একই কথা শুনি, কিন্তু বাজেট কি কোনোবার মুখ থুবড়ে পড়েছে? সে নজির নাই। বিরোধী পক্ষরা দেশ এবং জাতির কল্যাণে, সাধারণ মানুষের কল্যাণে এমনি চিন্তা ভাবনা পোষণ করেন না বলেই এই বাজেটকে তারা সমালোচনা করেন। এই বাজেটকে উচ্চাভিলাষী বাজেট বলেন, এই বাজেটকে বড় অঙ্কের বাজেট বলেন। মাননীয় স্পিকার, এই বাজেট সময় উপযোগী, সঠিক সময় সঠিক বাজেট পেশ করার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমরা অনেক উল্টোপাল্টা কথা শুনি। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন, মাননীয় সংসদ সদস্য জনাব আমির হোসেন আমু রেখেছেন, জনাব তোফায়েল আহমদ সাহেব রেখেছেন। এই যে জাতির এই স্বাধীনতার ঘোষক উল্টোপাল্টা কথা, আমি এটা অসত্য বলবো না, মিথ্যাও বলবো না, এক কথায় বলবো এই কথাগুলি তথ্য নির্ভর নয়, এই শুধু বিভ্রান্তি ছড়ানোর একটা অপচেষ্টা মাত্র। আজকে আমাদের এই তিন নেতা, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে আমি মনে করি আজকে সংসদের এই বক্তব্য যারা শুনেছেন, গোটা জাতির কাছে এটা পরিষ্কার হয়ে গেছে যে কারোর হুইসেলে এই জাতি জেগে উঠে অস্ত্রতে ঝাঁপ দিয়ে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করে নাই। দীর্ঘ সময়ের সৃষ্ট একটা প্রেক্ষিত ৭১ এই স্বাধীনতা যুদ্ধ অনিবার্য করে তুলেছিল এবং স্বাধীনতা যুদ্ধের আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭ই মার্চের যে ভাষণে তিনি বলেছিলেন এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবং এও বলেছিলেন আমি যদি হুকুম দেবার নাও পারি তোমাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বে। সেদিনের এই ঘোষণার সর্বশেষ পরিণতি ছিল মহান স্বাধীনতা যুদ্ধ, তার ফসল আজকে আমরা ভোগ করছি। এ নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা থেকে মাননীয় বিরোধী দলের সদস্যবৃন্দকে আমি সবিনয় অনুরোধ জানাবো। মাননীয় স্পিকার, দেশে কোনো উন্নয়ন হয়নি, উল্টোপাল্টা অনেক কথা শুনি, সারা দেশের চিত্র আমি দিব না। আমারও তো ছোট্ট একটা দেশ আছে, আমি মনে করি আমার নির্বাচন এলাকায় আমার একটি ছোট্ট দেশ। আমার সরকার সেখানে যে করেছে আমি সরকারের প্রতি কৃতজ্ঞ। আইলায় বিধ্বস্ত হলো কয়রা 7টি ইউনিয়ন, 3 বছর পানিতে তলিয়ে থাকলো, একটি লোক না খেয়ে মরে নাই, বিনা চিকিৎসায় মরে নাই। সরকার সময়োযোগী সকল ব্যবস্থা গ্রহণ করেছে, রাস্তাঘাট পুনর্নির্মাণ করেছে, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, মন্দির সকল অবকাঠামো নির্মাণ করেছে। আমি দপ্তর অজি হিসেব দিব না, আমি হিসাব করে দেখেছি কম বেশি আমার নির্বাচন এলাকায় এই সরকারের আমলে 1000 কোটি টাকার বেশি সরকারি টাকা সেখানে ব্যয় হয়েছে। সেখানে সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়া লেগেছে। বিদ্যুৎ ছিল না, বড় অঙ্কের বাজেট কেন লাগে? 4 দলীয় সরকারের বাজেটে থাম্বা পোতার বাজেট, আর ওই থাম্বার সাথে যদি বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ সংযোগ করতে হয় তাহলে বড় অঙ্কের টাকা লাগে। আমাদের সরকার সেই সরকার, স্কুল, কলেজ, মাদ্রাসা আমার এলাকায় একটিও নাই, কোনো প্রতিষ্ঠান নাই যেখানে সরকার দেও কাবিকা, টিয়ার বা অন্যান্য অনুদান পৌঁছে নাই। আমার দলে, আমার এলাকার একটি বিরোধী দলের নেতাও বলতে পারবেন না যে তাদেরও কোনো প্রতিষ্ঠান বাদ গেছে। আর সর্বোপরি উন্নয়ন বৈষয়িক দৃশ্যমান সবকিছুই হয়। আমার এলাকার আরেকটি উন্নয়ন হয়েছে, মানবিক মূল্যবোধের উন্নয়ন হয়েছে। এই কবছর আমার এলাকায় শান্তিময় অবস্থা বিরাজ করেছে। এর জন্য আমি আমার এলাকার জনগণকে ধন্যবাদ জানাই, আমার দলের নেতা কর্মী তাদেরকে ধন্যবাদ জানাই। কোনো চাঁদাবাজি, দখলবাজি, কোনো নজির বিরোধী দলের পক্ষ থেকে উত্থাপন করতে পারবে না। আমি দৃঢ়ভাবে এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, এটাও এই সরকারের উন্নয়ন। ওনারা বলেন আমরা নাকি তারেক জিয়াকে ভয় পাই। হ্যাঁ ভয় পাই, জাতি ভয় পায়। ভয় পায় কেন? হাওয়া ভবনের শাসন যখন ছিল একদিনে 500 জায়গায় বোমা ফাটে নাই, গ্রেনেড হামলা করে বঙ্গবন্ধু এবং জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার চেষ্টা করা হয় নাই, 10টা একটা অস্ত্রধারী করা হয় নাই, জঙ্গিবাদ এই দেশে ছেড়ে যায় নাই। সুতরাং তারেক রহমানকে ভয় পায় এই কারণে
যে তিনি ফিরলে আবার ওই অবস্থা ফিরে আসার আশঙ্কাবোধ করে বলেই ভয় পায়। সেজন্য আমরা চাই, জাতি চাই, হাজার হাজার কোটি টাকা লোপাট করে যিনি বিদেশে মামলার আসামি আছেন, এই সরকারের আমলে সেই মামলার বিচার হোক। জাতি আশ্বস্ত হোক, দুর্নীতি করে এদেশের কোনো মানুষ যাতে রেহাই না পায়, এরকম একটা চেতনাবাদ মানুষের মধ্যে সৃষ্টি হোক, এই কামনা করে জাতি। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ 2, আপনার সময় 8 মিনিট। অনুপস্থিত মাননীয় সদস্য জনাব আবুল কালাম আজাদ, জামালপুর 1, আপনার সময় 8 মিনিট। অনুপস্থিত মাননীয় সদস্য জনাব AKM রহমতুল্লাহ, ঢাকা 10, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ। বর্তমান মহাজোট সরকারের পঞ্চম শেষ বাজেট আলোচনার শুরুতে আমি শ্রদ্ধাচিত্তে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার উপকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে, বেগম ফজিলাতুন্নেসা সহ পরিবারের অন্য সদস্য যারা 1975 সালের 15 আগস্টে কালোরাত্রিতে ঘাতকের হাতে নিষ্ঠুরভাবে নির্মমভাবে শহীদ হয়েছেন। পাশাপাশি স্মরণ করছি বঙ্গবন্ধুর সুযোগ্য 4 সহকর্মী, মুক্তিযুদ্ধের শহীদ সকল বীর মুক্তিযোদ্ধাদের, 52 ভাষা আন্দোলনের ভাষা শহীদদের, স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদদের, 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইবি রহমান সহ অন্যান্যদের, 2001 থেকে 2006 সাল পর্যন্ত সন্ত্রাসী হামলায় নিহত সাবেক অর্থমন্ত্রী SM কিবরিয়া, হাসানুল্লাহ মাস্টার সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা শহীদ হয়েছেন, আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ঢাকা 10 আসনের সকল ভোটার ভাই বোন, মহাজোট ও আওয়ামী লীগ পরিবারের সকল সদস্য, এলাকার জনগণ যারা আমাকে 1,80,000 ভোট দিয়ে 2008 সালে আমাকে আবারও সংসদে নির্বাচিত করে পাঠিয়েছেন, বিগত 4.5 বছর এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে শান্তি, কল্যাণ, আইন শৃঙ্খলা বজায় রাখতে অন্যান্য সকল ক্ষেত্রে আমাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন। তাই তাদের সহ ঢাকা 10 আসনের সর্বস্তরের জনগণকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বরাবরের মতো এবারও মূল্যবান দিক নির্দেশনা পরামর্শ দিয়ে বাজেট প্রণয়নের মতো একটি কঠিন কাজকে সফল সমাপ্তির দিকে এগিয়ে নিতে মাননীয় অর্থমন্ত্রীকে সর্বাত্মক সহায়তা করেছেন। বাংলাদেশের মানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে মাননীয় অর্থমন্ত্রী 2013-14 অর্থ বছরে 2,22,491 কোটি টাকার একটা বিশাল বাজেট প্রস্তাব মহান সংসদে পেশ করেছেন। আমি মনে করি এই বাজেট বাঙালি জাতির আগামী দিনের উন্নয়নের দলিল, অর্থনীতি মুক্তির সনদ। প্রস্তাবিত বাজেটে যেমন সরকারি বেসরকারি উভয় খাতে বিনিয়োগে বাড়ানোর উদ্যোগ রয়েছে, তেমনি রয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো খাতের উন্নয়নের এক যুগান্তকারী পরিকল্পনা। মাননীয় স্পিকার, আমরা দেখেছি আমরা যখন ক্ষমতায় আসি তার আগে 4 দলীয় জোট ক্ষমতায় ছিল এবং তারপর পরই আর্মি ব্যাকিং ক্যারটেকার সরকার ক্ষমতায় ছিল। তখন চাউল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম, চাউলের দাম ছিল প্রায় 42 থেকে 46-48 টাকার মতো, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক বেশি ছিল। এবং আমাদের এই সরকার ক্ষমতায় আসার পরে নিত্য চাউলের দাম আমরা বলছিলাম 22 থেকে 24 টাকার মধ্যে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চাউলের দাম এখন 22 থেকে 24 টাকার মধ্যেই আছে এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কোনো সেক্টরেই বাড়ে নেই। সাধারণত আমরা দেখেছি যে 4 দলীয় সরকার জোট যখন ক্ষমতায় ছিল, যখনই বাজেট পেশ করা হইতো এই বাজেটের একটা প্রতিক্রিয়া এবং অলয়ের জিনিসপত্রের দাম বেড়ে যেত। কিন্তু আল্লাহর রহমতে এই আমাদের পাঁচটা বাজেট দেওয়া হয়েছে, চলতেছে। কোনো বাজেটের পরে এটার কোনো প্রতিবাদ বা কোনো বিষয়তে এটা জিনিসপত্রের দামও বাড়ে নাই এবং কেউ এটা সমালোচনাও করতে পারে নাই। তার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের শিক্ষানীতি 2010 সালে সফল বাস্তবায়ন হয়েছে। 2013 সালের প্রথম দিকেই বিনামূল্যে 27 কোটি 10 লক্ষ বই বিতরণ করা হয়েছে। প্রথমে
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা খাতে 25,000 কোটি টাকারও বেশি বরাদ্দ রাখা হয়েছে। 1,25,000-এর অধিক শিক্ষকের চাকরিতে জাতীয়করণ করা হয়েছে এবং 26,000 প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা একটি ইতিহাসে এটা মাইল ফলক। শিক্ষা খাতের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সরকার 5,000-এর বেশি মাধ্যমিক বিদ্যালয়, 1,000-এর বেশি উপর মাদ্রাসা, 1,500 কলেজের অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা নিয়েছেন। মাননীয় স্পিকার, বিশ্বমন্দা সত্য দেশের অর্থনীতি স্বাভাবিক গতি হারায়নি। গত 4.5 বছরে প্রবৃদ্ধি হয়েছে রপ্তানি খাতে 14.6%, আমদানি খাতে 14.14% এবং 2009 সাল মার্চ থেকে 2013 সাল পর্যন্ত 21 লাখেরও অধিক লোক বিদেশে কর্মসংস্থান নিয়ে বিদেশে এই সরকার পাঠিয়েছেন এবং রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি পেয়েছে 12.8%। 2013 সালের বর্তমান সময় পর্যন্ত বৈদেশিক মুদ্রা রিজার্ভ প্রায় $15 বিলিয়ন কাছাকাছি, যা এই যাবৎকালের সবচেয়ে বেশি। মানে স্পিকার, এটা আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষ সবাই জানেন। 2009 সালে যখন আমরা ক্ষমতায় আসি তখন আমাদের বিদ্যুতের চাহিদা ছিল 5,500 মেগাওয়াট, বাট আমরা তখন বিদ্যুৎ প্রডিউস করতে পারতাম মাত্র 3200 মেগাওয়াট। আর এই সরকার ক্ষমতায় আসার পরে 4.5 বছরে প্রায় 4,000-এর অধিক মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করেছেন এবং আমাদের যে চিন্তা ভাবনা আছে, যদি আবার আমরা ইনশাল্লাহ আমার জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেন, 2017 সালের মধ্যে আমরা 19,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবো এবং এই 19,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারলে আমাদের যে মানে এটা একটা ভারসাম্যহীনতা ছিল, সেই ভারসাম্য সমান হয়ে যাবে বলে আমি মাননীয় স্পিকার আমি বিশ্বাস করি। আপনারা মানে সবাই জানেন যে আমাদের ইন্ডিয়ার সঙ্গে 1920 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার জন্য অলরেডি একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রূপপুরে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে এবং আশা করি ইনশাল্লাহ মানে আমাদের একমাত্র আওয়ামী লীগ সরকারই এই চুক্তি বাস্তবায়ন করতে পারবেন এবং রাশিয়ার সঙ্গে এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারবেন। মাননীয় স্পিকার, স্বাস্থ্য সেবার উন্নয়নে বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ দেশ বিদেশে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। এর ফলে শিশু মৃত্যুর হার হ্রাসে অভাবনীয় সাফল্য অর্জন করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2010 সালে জাতিসংঘের এমডিজি পুরস্কার লাভ করেছেন। বর্তমান সরকারের আমলে রাজধানী কুর্মিটোলায় 500 শয্যা বিশিষ্ট একটি জেনারেল হসপিটাল, আগারগাঁয়ে 300 শয্যা বিশিষ্ট ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স চালু করা হয়েছে এবং অচিরে খিলগাঁও 500 শয্যা বিশিষ্ট আরেকটি হাসপাতাল চালু করা হবে। এছাড়া 12টি নতুন নার্সিং ইনস্টিটিউট, 4টি হেলথ টেকনোলজি ইনস্টিটিউটে শিক্ষা কার্যক্রম অলরেডি চালু করা হয়েছে। মাননীয় স্পিকার, এবার আমি আমার এলাকার, যেহেতু সময় খুব বেশি নেই, আমার এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড আমি কিছু তুলে ধরতে চাই। আমার নির্বাচনী এলাকা ঢাকা 10, আগে ছিল ঢাকা 5। এই আসনের উন্নয়নের প্রকল্পের মধ্যে রয়েছে রাজুক কর্তৃক 1971 কোটি টাকা ব্যয়ে 302 একর জমির উপর নির্মিত হাতিঝিল প্রকল্প, 254 কোটি টাকা ব্যয়ে 3.1 কিলোমিটার দীর্ঘ কুলির ফ্লাইওভার। এছাড়া রাজুক কর্তৃক 428 কোটি 32 লক্ষ টাকা ব্যয়ে 100 ফুট প্রশস্ত নতুন বাজার বেড়াই রূপগঞ্জ রাস্তার কাজ খুব দ্রুতগতিতে চলেছে। আশা করি ডিসেম্বরের মধ্যে আমরা এই কর্মকাণ্ড আমরা এটা শেষ করতে পারবো। মাননীয় স্পিকার, আমার মানে 3টি ওয়ার্ড, এই 3টি ওয়ার্ডের মধ্যে 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর ওয়ার্ড এবং 4টি ইউনিয়ন, এই 7টি এলাকা মিলা আমার এই ঢাকা 10 নির্বাচনী এলাকা গঠিত এবং এই আমার এই নির্বাচনী 21 নম্বর ওয়ার্ডে 2009 থেকে 2013 সাল পর্যন্ত প্রায় 37টি প্রকল্পে 13 কোটি টাকা খরচ হয়েছে, উন্নয়নের কাজ হয়েছে। 22 নম্বর ওয়ার্ডে 23 কোটি টাকা ব্যয়ে প্রায় 22টি প্রকল্প সমাপ্ত করা হয়েছে এবং 23 নম্বর ওয়ার্ডে 12 কোটি 50 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 16টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং এলজিডির কেস প্রজেক্ট আওতায় বর্তমান রামপুরা খিলগাঁও আরও 25 কিলোমিটার রাস্তা, 50 কিলোমিটার ড্রেন, 50 কিলোমিটার ফুটপাথ উন্নয়ন, 48 কোটি টাকা ব্যয়ে সংস্কারের কাজ চলছে এবং অতি শীঘ্রই আমরা আশা করি এটা আমরা শেষ করতে পারবো। এবং তার পাশাপাশি আমাদের 4টি ইউনিয়নে প্রায় 80 কোটি টাকার মতো ব্যয়ে প্রায় 100-এর উপরে রাস্তাঘাটের কর্মকাণ্ড, উন্নয়ন কর্মকাণ্ড চলেছে। মাননীয় স্পিকার, আমি যেই জিনিসগুলো বলতে চাই যে আওয়ামী লীগ সরকার যখনই আসে আমার এই নির্বাচনী এলাকা
এলাকা, ঢাকার অত্যন্ত অবহেলিত এলাকা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী প্রায় আমার এই নির্বাচনী এলাকার মধ্যে প্রায় 8-9 বছর উনি মহাখালীতে বসবাস করতেন। ওই এলাকা সত্যিকারে বলা হয়তো আলোর নিচে অন্ধকার এলাকা। সত্যিকারে 96 থেকে 2001 সাল পর্যন্ত এবং এই 2008 থেকে 2013 সাল পর্যন্ত আমার ওই এলাকার যত উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, আর কোনো সময়ের মধ্যে যেমন উত্তর খান দক্ষিণ খান মানে যদিও এখন আমার এলাকা না, সাহারা আপার এলাকার মধ্যে পড়ে গেছে। আমি তখনকার সময় 200 কিলোমিটার গ্যাস লাইন বসাইছিলাম। খিলক্ষেত প্রায় 100 কিলোমিটার গ্যাস লাইন বসাইছিলাম। বাড্ডা বেড়াই সাঁতারকুল রাস্তা 28 কোটি টাকা ব্যয় তখনকার সময় আমি করে গেছিলাম। খিলক্ষেতের রাস্তা প্রায় 40 কোটি টাকা ব্যয় আমি করে গেছিলাম। আমাদের বিশ্ব রোড যেটা, এই রাস্তা দিয়ে তখন আমি যখন নির্বাচন করি গাড়িও চলতো না, রিক্সাও চলতো না। 92 কোটি টাকা ব্যয়ে আমরা 14 বছর আগে তৈরি করছিলাম এই রাস্তার মধ্যে। এখন পর্যন্ত আমাদের হাত দিতে হয় না। শিক্ষাই জাতীয় মেরুদণ্ড, এই স্লোগান সর্বনিবেদিত। শিক্ষা খাতে আওয়ামী লীগের ঈশ্বরীয় সাফল্যের বিরোধী পক্ষে স্বীকার করতে বাধ্য হবে। তাই আমি আমার এলাকায় শিক্ষা প্রসারের উপর গুরুত্ব দিয়েছি। সরকারি সহায়তার পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে নিজ সংসদীয় আসনের বাইরেও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছি। আমি এসব শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনায় সহায়তা অব্যাহত রেখেছি। আমার প্রতিষ্ঠিত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ইউনিভার্সিটি আমার নামে প্রায় 5000 ছেলে মেয়েকে আমি বিনা বেতনে পড়াশোনা করাচ্ছি। এবং আমার এই নির্বাচনী এলাকার মধ্যে এই আওয়ামী লীগ সরকারের। মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়েছে, 1 মিনিটে শেষ করুন। পরিশেষে মাননীয় স্পিকার, আমি জাতিকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হলে উচ্চবিলাস থাকতে হবে। এই জন্য সাহসী উচ্চবিলাসী পরিকল্পনার প্রয়োজন। এ বাজেট একটি সাহসী বাস্তবায়নযোগ্য উচ্চবিলাসী পরিকল্পনা। বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত হবে। গণতন্ত্র, শান্তি, অগ্রগতি অব্যাহত রেখে রাজনৈতিক স্থিতিশীলতা সুসংহত হবে বলে আমি বিশ্বাস করি। পরিশেষে আমার নির্বাচন এলাকা ঢাকা 10 আসনে আপাময় জনসাধারণের উদ্দেশ্যে বলতে চাই, উন্নত বিশ্বের সাথে তাল মিলে চলার জন্য ডিজিটাল বাংলাদেশ রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য, যুদ্ধরোধীদের বিচার বাস্তবায়ন করার জন্য আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়া সবাই মিলে নির্বাচিত করলে সত্যিকারে এটাকে আমরা একটা সোনার বাংলা করতে পারবো। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য মাহফুজা খাতুন, বেবি মওদুদ, মহিলা আসন 50, আপনার সময় 8 মিনিট। আপনাকে ধন্যবাদ। আমি বাংলাদেশের নারী সমাজের পক্ষ থেকে আপনি আমাদের সংসদের স্পিকার হওয়ায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং সেই সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকেও কাছেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি এই সঙ্গে স্মরণ করছি মহিষী নারী রোকেয়া এবং সুফিয়া কামালকে, যারা নারীর ক্ষমতায়ন দেখতে চেয়েছিলেন যে বাঙালি নারীরা ক্ষমতায়নে অধিষ্ঠিত হবে। মাননীয় স্পিকার, আজ 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি এই সংসদের সকল সদস্যকে আমার শুভেচ্ছা জানাই এবং এই সঙ্গে স্মরণ করছি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, আজকে একটি ভালো এবং বিরল সাফল্যের কথা উল্লেখ করে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। বিশ্বব্যাংক গত 21শে জুন দারিদ্র মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করে বলেছে যে বিশ্ববাসী অবাক হয়ে দেখেছে যে বাংলাদেশ দারিদ্র হ্রাসে বিরল এবং অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রতি বছর দারিদ্র কমছে 1.7% হারে এবং ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে যে 2015 সালে যে লক্ষ্য অর্জন করা হবে বলে বলা হয়েছিল সেটা আমরা বর্তমান বছরই সেটা অর্জন করতে পারবো এবং এর পিছনে একমাত্র সাফল্য রয়েছে বর্তমান সরকারের। মাননীয় স্পিকার, বর্তমান বাজেটের উপর বক্তব্য রাখতে গিয়ে আমি একটি কথা বলতে চাই যে এই বাজেটে কালো টাকা সাদা করার একটা সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু এই সুযোগ যে দেওয়া হয়েছে সেই সুযোগ কারা কারা পেলেন সেই সৌভাগ্যবান ব্যক্তিদের নাম কেন জাতি জানতে পারবে না? কেন আমরা সেই নামগুলো জানতে পারবো না? আমরা সেই নামগুলো জানতে চাই। আয়কর বিভাগের যে বিধিনিষেধ আছে সেই বিধিনিষেধটি প্রত্যাহার করে নেওয়া হোক। আমি এই সঙ্গে এই বাজেটের সামাজিক নিরাপত্তার জন্য বর্তমান প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে প্রতিবন্ধী
প্রতিবন্ধীদের জন্য যে আলাদা একটি পরিদপ্তর করা হয়েছে, সেজন্য আমি বাংলাদেশের সকল প্রতিবন্ধীদের পক্ষ থেকে বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞতা জানাই। তারা নিজেরাই আমাকে বলেছে, এই প্রতিবন্ধীদের বাবা মা, সংগঠক এবং শিক্ষকরা যারা প্রত্যেকেই বলেছে যে এই জন্য আমরা বর্তমান সরকারের কাছে কৃতজ্ঞতা জানাই, কেননা এর আগে প্রতিবন্ধীদের বিষয়টি সবসময় অবহেলা করা হয়েছে। আপনারা জানেন অটিজম নিয়ে সাইমা ওয়াজেদ পুতুল কাজ করছেন। সাইমা ওয়াজেদ পুতুল সবসময় যে কথাটি বলে থাকে, সে কথাটি হচ্ছে যে প্রতিবন্ধীদের নিয়ে যেন কোনো রাজনীতি করা না হয়। প্রতিবন্ধীদের নিয়ে কেন রাজনীতি করা হবে? কেন তাদের কল্যাণে, কেন তাদের অধিকার রক্ষায় আমরা কাজ করব না? মাননীয় স্পিকার, আমি অর্থমন্ত্রীকে হচ্ছে আরও একটি অনুরোধ জানাবো যে সঞ্চয়পত্রে যে উৎসকর ধরা হয়েছে, সেই উৎসকরটি প্রত্যাহার করা হবে। সেই সঙ্গে আমার কিছু দাবি আছে, সেই দাবিগুলো আমি জানাতে চাই। দাবিগুলো হচ্ছে, চর এলাকায় ছেলে মেয়েদের পড়ার জন্য হাই স্কুল করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী অর্থাৎ সুইপারদের জন্য উন্নত মানের ফ্ল্যাট তৈরি করতে হবে। হিজড়া, বেদে, দলিতদের জন্য আশ্রয় প্রকল্পে তাদেরকে আনতে হবে। প্রতিবন্ধীদের ভাতা ও সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে। নারী কৃষিজীবীদের জন্য কৃষি ঋণের ব্যবস্থা নেওয়া হোক। বেসরকারি স্কুল ও কলেজের ভর্তি ফি সহ অন্যান্য ফি এবং মাসিক বেতন হ্রাস করে নির্দিষ্ট করা হোক। সেই সঙ্গে সরকারি চাকুরিতে বিশেষজ্ঞ হিসেবে নিয়োগের বয়সসীমা 40 বছর করা হোক। দেশীয় অ্যালুমিনিয়াম সামগ্রীর মূল্য কমিয়ে বিদেশি হাঁড়ি পাতিল ও বৈদ্যুতিক চুলা সহ অন্যান্য সামগ্রীর উপর কর বসানো হোক। 60 বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের সিনিয়র নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং তাদের জন্য সকল সুবিধা প্রতিষ্ঠা করতে হবে। ইডেন কলেজকে মহিলা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হোক। ঢাকা, পঞ্চগড় রেল যোগাযোগ এবং ঠাকুরগাঁয়ে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। মাননীয় স্পিকার, আমি আরও একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আমি নিজেও সাংবাদিকতা করি, সুতরাং সাংবাদিকতার নীতিমালা, তাদের যে কলমের যে কথাগুলো বের হবে, সেই নীতি, সেই আদর্শগুলো আমরা আজকাল অনেকের মধ্যে দেখি না। দেশের কল্যাণে, সমাজের কল্যাণেই তো আমরা কাজ করি। কেউ উড়ে এসে জুড়ে বসবেন এবং ইচ্ছামতো কথা লিখবেন আর সাংবাদিকদের পেটে লাথি মারবেন, এটা আমরা কখনো বরদাস্ত করব না। সাংবাদিকতায় দুর্বৃত্তায়ন চলবে না। আমরা দেখেছি 21শে টিভিকে কিভাবে বিএনপি জামাত জোট সরকার বন্ধ করে দেওয়া হয়েছিল। কেন বন্ধ করা হবে এভাবে? আমি আরও একটি কথা বলতে চাই এখানে, যে আমাদের বিরোধী দলকে আর কি বলবো বলেন মাননীয় স্পিকার? তারা তো অনেক কথাই বলে থাকে। তো আমাদের বিরোধী দলের নেতৃত্ব অনেক দুঃসাহস, অনেক বড় স্পর্ধা হয়তো আছে, অনেক বড় অহংকারও আছে। তাই তিনি শাহবাগের তরুণদের, যারা আমাদের আগামী দিনের প্রজন্ম, যারা ডিজিটাল বাংলাদেশে বিশ্বাসী, তাদেরকে নষ্ট বলেছেন। আমি তার মতো করে নষ্ট বলবো না, কিন্তু আমি তার মতন করে বলতে চাই যে এই সংসদটি হচ্ছে একটি পবিত্র স্থান। এই সংসদে দাঁড়িয়ে যখন আমরা কথা বলবো, তখন নিশ্চয়ই আমাদেরকে শোভনভাবে বা শালীনভাবে কথা অবশ্যই আমরা বলবো, আমরা বিতর্ক করব, আমরা একে অপরের সমালোচনা করব, কিন্তু তার মধ্যে যেন কোনো অশালীনতা, কোনো অশ্লীলতা প্রকাশ না পায়। আমরা তো সেটা চাই না যে কেউ আমাদের কামড়ালো আর আমরাও তাদের কামড়ালাম, সেটা তো শোভা পায় না। আমি তো সেভাবে করতে চাই না, বা আমরাও করতে চাই না। কিন্তু যদি কেউ কামড়াতে আসে, যদি কেউ কটূক্তি করে, নিশ্চয়ই তার জবাব সেইভাবেই দেওয়া যেতে পারে, কিন্তু সেই জবাবটা যদি শালীনভাবে দেওয়া যায়, সেটাই যেন বজায় থাকে, সেটাই আমি আশা করব। মাননীয় স্পিকার, আমি সবশেষে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে বর্তমান বাজেটটি যখন পেশ করা হয়, তখন কিন্তু দেশে কোনো মিছিল হয় নাই। এই বাজেটকে গরিব মারা বাজেট কেউ বলে না। এই বাজেটকে বলা হয়েছে মানব বান্ধব, এই বাজেটকে বলা হয়েছে গরিব বান্ধব, এই বাজেটকে বলা হয়েছে নারী বান্ধব। কিন্তু প্রত্যেকের জন্য, প্রত্যেকের কল্যাণের জন্য আলাদা আলাদা করে কিছু কথা বলা হয়েছে এবং সেইভাবে সেগুলির বিশ্লেষণও করেছেন আমাদের অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি যে কথাটি বলেছি যে এই সংসদে দাঁড়িয়ে আমরা নিশ্চয়ই পবিত্রভাবে, শুদ্ধভাবে কথা বলবো
এবং সেটা দেশ ও জাতির সামনে আমাদের নতুন প্রজন্মের সামনে যেন একটি উদাহরণ হয়ে থাকে। এবং সেই আমার মুক্তিযুদ্ধের যে চেতনা, আমার মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ, সেই থেকে আমি বলতে চাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব ইমাজউদ্দিন প্রামাণিক, নওগাঁ ৪। আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, 2013 এবং 14 সালের বাজেটে আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকের যে দিন 23শে জুন 1949 সালে একটি বৃক্ষ রোপণ করা হয়েছিল, চারা গাছ। অনেক ঝড় ঝঞ্ঝট, প্লাবন, মহাপ্লাবন, সাইক্লোন পেরিয়ে আজ 64 বছরে পাওয়া দিয়েছে এবং সেই বৃক্ষ বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে। সেই বৃক্ষের নাম অন্য কিছু নয়, বাংলাদেশ আওয়ামী লীগ। সেই বাংলাদেশ আওয়ামী লীগের আমি শুভেচ্ছা কামনা করি এবং তার প্রতিষ্ঠাতা নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার স্যার, আজকে বাজেট, দুটো বাজেট আমাকে আকৃষ্ট করেছে। মোট স্বাধীনতার পর 42টি বাজেট উপস্থাপন করা হয়েছে, তার মধ্যে অনেক বাজেট কিন্তু সংসদে উপস্থাপিত হয়নি, ঘরের মধ্যে সেগুলো পড়ে শোনাইছে, কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করার সুযোগ পাচ্ছি। মাননীয় স্পিকার স্যার, আমার জীবনে আমি অন্তত 15 থেকে 16টা বাজেটে উপস্থিত ছিলাম এবং সংসদে আলোচনা আমি শুনেছি। সেখানে আমার আপনার বাম পাশে যারা বসে আছেন তাদের উপস্থাপিত বাজেটে কিন্তু প্রসিডিং যদি দেখা হয়, আজ পাওয়া যাবে যে বাজেট উপস্থাপনের পরেই সমালোচনা করতে গিয়ে তাদেরকে বলা হতো, অর্থমন্ত্রীকে বলা হতো বিশ্ব ব্যাংকের দালাল। কিন্তু আজকে যে বাজেট উপস্থাপন হয়েছে, এই বাজেটে কিন্তু একজন সংসদ সদস্য বিরোধী দলের এই বাজেটকে বিশ্ব ব্যাংকের দালাল বা অর্থমন্ত্রীকে দালাল বলে নাই, যার ফলে এই বাজেট 1972 সালের বাজেট, 72-73 সালের বাজেট এবং 2013 ও 14 সালের বাজেট, এই দুটি বাজেট আমার বিবেচনায় অত্যন্ত ঐতিহাসিক বাজেট। কারণ আপনি জানেন, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে যুদ্ধ বিধ্বস্ত দেশে জাতির জনক বঙ্গবন্ধু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে প্রথম বাজেট হিসেবে জাতিকে উপহার দেয়। সারা বিশ্ব তখন চেয়েছিল সেই বাজেটের দিকে, আর আজকে সেই বাজেট একটি চ্যালেঞ্জ স্বরূপ ছিল, আর আজকেও সেই চ্যালেঞ্জ। আজকে জনসংখ্যা 16 কোটি, সেই জনসংখ্যার জন্য যে বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী, 2,22,491 কোটি, আমি মনে করি এই বাজেট কিন্তু এখনো এটা যথেষ্ট নয়। এই জনগণকে বিভিন্নভাবে সাহায্য করার জন্য আরও টাকা বাড়ানো দরকার ছিল। তারপরেও এটা একটা বিশাল আকারের বাজেট, এই বাজেটকে আমি অভিনন্দন জানাই। মাননীয় স্পিকার স্যার, এখানে বিতর্ক আসে ঘোষক, স্বাধীনতার ঘোষক, কিন্তু আমি বলি, আমি 1970 সালে প্রথম নির্বাচন করেছি এবং আমি তখন এমপি হিসাবে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। 7ই মার্চের ভাষণের পর আমি অন্য কারো আর ভাষণ শোনার সুযোগ পাইনি। তখন টেলিভিশন, রেডিও এত ছিল না। সেই সময় আজকে যারা ঘোষক বলেন জিয়াউর রহমান সাহেবকে, আমি বলতে চাই, চৌবাড়িয়া ঘাটের রামবিলাস মাঝি এবং যোধবাজার ঘাটের ভিখারি কাকা মাঝি এবং গফুরের বাবা এবং ফুরু সাবাইহাটের এবং বয়েজউদ্দিন হকার বারিল্লার, আমি তাদের কাছে শুনেছি তারা চোঙ্গা দিয়ে হাটে হাটে প্রচার করে বেড়াতো যে যুদ্ধ শুরু হয়ে গেছে 7 মার্চের ভাষণের পর।
কাজে 7 মার্চের ভাষণ শুনেই আমি মুক্তিযুদ্ধ করেছি, আমি অন্য কারো ভাষণ শুনে মুক্তিযুদ্ধ করিনি। আর যদি জিয়াউর রহমান সাহেব ঘোষক বলা হয় তাহলে আমি যাদের নাম করলাম এরকম হাজার হাজার লোককে ঘোষকের উপাধি দিতে হবে, এটা আমি মনে করি। মাননীয় স্পিকার স্যার, আমি আমার নির্বাচনী এলাকার কথা কিছু বলি। 4-4.5 বছরে আমার নির্বাচনী এলাকায় মোট অর্থ ব্যয় হয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাট, যেটা আমি মনে করি যে পৃথিবীর সৃষ্টি হওয়ার পর এত উন্নয়ন আমার এলাকায় হয়নি। এই 4.5 বছরে আমি 171,96,94,94,000 টাকা খরচ করেছি, সরকার আমাকে দিয়েছেন, যার ফলে এটা সবচেয়ে বড় উন্নতি বলে আমি মনে করি। মাননীয় স্পিকার স্যার, এখানে আমার অনেক কিছু বলার ছিল কিন্তু সময়ের কারণে আমি বলতে পারছি না। খাদ্য সম্বন্ধে আমি বলি, কৃষি সম্বন্ধে একটি স্লোগান বাংলাদেশে ছিল, আপনি জানেন, কারণ আপনার জন্মের পূর্ব থেকে আমরা স্লোগান দিয়ে আসতেছি। একটি স্লোগান ছিল, যে কোনো সময় যে কোনো সরকারের সময় যারা বিরোধী দল তারা স্লোগান দিত, ধান, চাল, ডালের দাম কমাতে হবে, কমাতে হবে। এই স্লোগানকে শেখ হাসিনার সরকার বাংলাদেশ থেকে নির্বাসিত করেছে, এখন এই স্লোগান আর কেউ দেয় না, এই স্লোগান চলে না, ধান, চাল, ডালের দাম কমাতে হবে, কমাতে হবে। আর যারা বলে বাড়াতে হবে তাদেরও বাংলাদেশের স্থান হবে না। কাজে মাননীয় স্পিকার স্যার, এইটা শেখ হাসিনা সরকার করেছেন। উদ্বৃত্ত আমাদের খাদ্যশস্য 43 লক্ষ টন। মাননীয় স্পিকার স্যার, পরিবেশ সম্বন্ধে বলি, পরিবেশ এতই জোট সরকার সময় করেছিল স্যার, জোট সরকার, গাছ কাটার মহোৎসব লেগে গিয়েছিল সারা বাংলাদেশে, মরুভূমি তৈরি করেছিল। এই 4.5 বছরে আবার নতুন গাছের বাগান সারা বাংলাদেশে হয়েছে, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। যার ফলে এই শেখ হাসিনা সরকারের এই কঠিন পদক্ষেপের জন্যই এটা সম্ভব হয়েছে। মাননীয় স্পিকার স্যার, আমি আইন শৃঙ্খলা সম্বন্ধে বলতে চাই। আইন শৃঙ্খলা সম্বন্ধে বলতে গেলে এই কথা বলতে হয় যে 42 বছরের মধ্যে সবচাইতে খুশির সংবাদ যে আইন শৃঙ্খলা এত সুন্দর কোনোদিন ছিল না। 42 বছরের মধ্যে এটাই সবচাইতে সুন্দর সরকার, যে সরকারের সময় সবচাইতে আইন শৃঙ্খলার অবস্থা সবচাইতে ভালো। আমি বিস্তারিত বলতে পারছি না, আমি এইটুকুই বলি যে কাউকে কমনে দড়া লাগায় বেইজ্জতি করে কোনো জনগণকে বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়নি আমার এলাকা অন্তত। মাননীয় স্পিকার স্যার, এই সরকারের সময় একটি কথা আমি বলবো যে একটি কৃষককে কৃষি ঋণের দায়ে গ্রেপ্তার করা হয়নি বা জেল খাটতে হয়নি, যেটা আগের সরকার সময় হাজার হাজার কৃষক গ্রেপ্তার হয়েছে এবং প্রাণ দিয়েছে। মাননীয় স্পিকার স্যার, আমার সময় বিবেচনা করবেন কিনা জানি না, জোরে কথা আমি বলতে পারি না, কারণ এইখানে আমার যাদের সঙ্গে এমপি ছিলাম তাদের 15 জন ছেলে এবং নাতি তারা এখানে এমপি হিসেবে আছেন, যার ফলে আমাকে কথাবার্তা অনেক সময় হিসাব করে বলতে হয়। মাননীয় স্পিকার স্যার, এখানে আপনার বাম ধারে যারা বসে আছেন তারা একদিন আমার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বললেন অবলা নারী। আরে এটা তো সেই 7ম শতকের কথা। আজকে তাই যদি হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি অবলা হয়, তাহলে সমস্ত নারী সমাজকে অপমান করা হয়। তাহলে আমি সেই মাননীয় সংসদ সদস্য বলতে চাই যে আপনার যে নেত্রীর অধীনে আছেন উনি কোন জিনে তৈরি বা কোন হরমোনে তৈরি, ওনার কি পুরুষালী কোনো ভাব আছে? মাননীয় সদস্য, বাজেটের উপর বলুন, বাজেটের উপর বলতে চাই। আজকে তাই বলতে চাই যে পায়ের নিচে ওই নেত্রীকে বাদ দেন, পায়ের নিচে মাটি থাকবে না, আপনাদের পায়ের নিচে মাটি থাকবে না। নারী সমাজকে এইভাবে অপমান করার সুযোগ আপনাদের নাই। মাননীয় স্পিকার স্যার, তত্ত্বাবধায়ক সরকার সম্বন্ধে বলতে চাই।
স্বাধীনতার যে মুক্তি সংগ্রাম ছিল, 6 দফা ছিল, সেখানে তত্ত্বাবধায়ক সরকারের কোনো কথা ছিল না। তারপর আপনার মুক্তিযুদ্ধের পর যে সংবিধান প্রণয়ন হয়েছে, সেই সংবিধানেও তত্ত্বাবধায়ক সরকারের কথা লেখা নাই। কাজেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। কাজেই এখানে ভারতের র এবং পাকিস্তানের ISI। মাননীয় সদস্য, আপনার সময় শেষ হয়েছে, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য আপনার সময় শেষ হয়েছে। ধন্যবাদ মাননীয় সদস্য। 1 মিনিটে শেষ করুন মাননীয় সদস্য। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এইটুকু বলবো যে জনগণ আপনাকে ক্ষমতা দিয়েছে, জনগণের ক্ষমতা আপনি নিয়েছেন। কাজে জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনি অনির্বাচিত কোনো ব্যক্তিকে ক্ষমতা হস্তান্তর করতে পারেন না। আপনি নির্বাচিত যে কোনো ব্যক্তি, যে কোনো দল, তারা যতই খারাপ হোক, তাদেরকে আপনি ক্ষমতা হস্তান্তর করবেন। এই বাংলাদেশের মানুষ আপনাকে বিশ্বাস করে ক্ষমতা দিয়েছে। এই জনগণের সঙ্গে আপনি বেইমানি করে তত্ত্বাবধায়ক সরকার বা কোনো অনির্বাচিত ব্যক্তির হাতে ক্ষমতা দেবেন না, এটাই আপনার কাছে আমার অনুরোধ। মাননীয় স্পিকার স্যার, আমার এলাকায় বিদ্যুতের বিরাট সমস্যা। বিদ্যুৎ 93। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাজহারুল হক প্রধান, পঞ্চগড় 1, আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আজকে এই মহাসংসদে দাঁড়িয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমাকে এই সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার নির্বাচনী এলাকা বাংলাদেশ 1, পঞ্চগড় 1 তথা তেঁতুলিয়া, পঞ্চগড় সদর, পৌরসভা এবং 18 উপজেলার সকল মানুষকে। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার 15ই আগস্টের নিহত সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। জেলখানার 4 জাতীয় নেতার যাদেরকে হত্যা করা হয়েছে, শহীদ হয়েছেন, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি, ভাষা আন্দোলন সহ সকল শহীদদের প্রতি, মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি, 21শে আগস্টে গ্রেনেড হামলা সকল শহীদদের প্রতি, আমাদের রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমানের প্রতি, আব্দুর রাজ্জাক এবং আব্দুল জলিলের প্রতি। মাননীয় স্পিকার, 2013 এবং 14 অর্থবর্ষের মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছেন, 2,22,491 কোটি টাকার বাজেট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজেট। এই বাজেট 16 কোটি মানুষের জন্য বিশাল কোনো বাজেট নয়। এই বাজেট কোনো উচ্চবিলাসী বাজেট নয়। এই বাজেট এই দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজেট। এই বাজেট ঘোষণার আগে বা পরে বাজারে কোনো আগুনও লাগেনি, বাজারে কোনো মানুষ কোনো আন্দোলনও করেনি, কিংবা মানুষ কোনো মিছিল মিটিংও করেনি। এই বাজেটের কোনো প্রতিক্রিয়াও মানুষ দেখাননি। সে কারণে বলতে চাই, এই বাজেট গরিব মারার বাজেট নয়। এই বাজেট আঙুল ফুলে কলা গাছ করার মতো কারো নয়। এই বাজেট যাদের মাথায় তেল নাই তাদের মাথায় তেল দেওয়া, যাদের মাথায় তেল আছে তাদের মাথায় তেল দেওয়ার বাজেট নয়। মাননীয় স্পিকার, এই সরকার ক্ষমতা আসার পূর্বে এদেশের মানুষ দরিদ্র সীমার নিচে মানুষ বাস করত 40% জন। বর্তমানে তা নেমে এসেছে 30-এর নিচের কোঠায়। তাই এই দেশে এই পর্যন্ত যে 4 বার বাজেট হয়েছে, এইবারের বাজেট 5 বার। এতে বোঝা যায় দেশের মানুষ সুখে আছে এবং ইতিমধ্যেই মানুষ অত্যন্ত দরিদ্র সীমার নিচের থেকে মানুষ আস্তে আস্তে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হচ্ছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই,
আমার সময় খুব কম, সেই জন্য বলতে চাই শিক্ষা খাতে যে বরাদ্দ রয়েছে, ইতিমধ্যে আমাদের এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো কোনো এমপিভুক্ত হয়নি, আমি অনুরোধ করব এই বাজেটে যেন আমাদের এমপিভুক্ত করা হয়। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে মানুষ, অনেক শিক্ষক 12 বছর 14 বছর ধরে শিক্ষা দিয়ে আসছে, কিন্তু তাদের বিল বেতন হচ্ছে না, সেই কারণে তাদেরকে যেন সেখানে দেওয়া হয়, বিল বেতন দেওয়া হয়। কৃষিখাতে অনেক উন্নতি হয়েছে। আমার দেশের মানুষ বর্তমানে যেখানে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল, আজকে সেই খাদ্য ঘাটতি পূরণ করে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হতে সক্ষম হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়েছে। গ্রাম পর্যায়ে আমরা গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক স্থাপন করে গ্রামের মানুষের স্বাস্থ্য সেবা দিতে সক্ষম হয়েছি। তবে গ্রামের অনেক হসপিটালে এখনও আমাদের ডাক্তারের অভাব রয়েছে। বিদ্যুৎ খাতে উন্নয়ন হয়েছে, কিন্তু এখনও যেখানে শতকরা 47 জন মানুষ বিদ্যুৎ পেত, বর্তমানে আমরা গ্রামের 60% মানুষ বিদ্যুৎ পাচ্ছে। যেখানে 4931 মেগাওয়াট বিদ্যুৎ ছিল, বর্তমানে 8525 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন আমরা করতে সক্ষম হয়েছি। মাননীয় স্পিকার, এই বাজেটে আমার ছোট্ট দু একটি সুপারিশ রয়েছে। এখানে গাড়ির আমদানি শুল্ক কমানো হয়েছে। আমার মতে গাড়ির আমদানি শুল্ক একই রাখা উচিত। আমার মতে শিশু খাদ্যের উপরে যে কর বাড়ানো হয়েছে সে কর কমানো উচিত। তামাকের উপরে, তামাক মানুষের শরীরের জন্য ক্ষতিকারক, তারপর বলতে চাই তামাক আমাদের দেশের গরিব মানুষ বিড়ির অভ্যস্ত, কিন্তু বিড়িতে 40% কর ধার্য করা হয়েছে, অথচ সিগারেটের উপর 8% কর ধার্য করা হয়েছে। সিগারেটের উপর কর বৃদ্ধি করে বিড়ির উপরে কর কমানো উচিত, কারণ আমার দেশের গরিব মানুষ এই বিড়ির উপর অভ্যস্ত। তবে এখানে আমি বলতে চাই যে 7ম শ্রেণী থেকে তামাক এবং মাদক বিরোধী সচেতনতার জন্য পাঠ্যপুস্তকে কিছু এর উপরে সকল প্রকার বইয়ে 7ম শ্রেণী থেকে তার উপরে কিছু যেন থাকে, যেন ছেলেমেয়েরা মাদক এবং তামাকের উপরে সম্পর্কে তাদের একটা সম্যক ধারণা থাকে এবং ক্ষতির উপরে তারা যেন বুঝতে পারে। মাননীয় স্পিকার, আমার সময় কমে এসছে, আমি এলাকার কিছু এলাকার উন্নয়নের কথা বলতে চাই। আমার এলাকা থেকে ইতিমধ্যেই আমার এলাকার উন্নয়নের কিছু কথা বলে, আমার এলাকার শিক্ষার উন্নয়ন হয়েছে। আমার 19 কোটি টাকায় আমার এলাকায় 37টি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 31 জানুয়ারি পঞ্চগড় গিয়েছিলেন, তিনি সেখানে পঞ্চগড় ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন করেছেন, তেঁতুলিয়া বাংলাবান্ধা মহাসড়কের উদ্বোধন করেছেন, পঞ্চগড় বাংলাবান্ধা হাইওয়ে উদ্বোধন করেছেন, পঞ্চগড় মানুষের দীর্ঘদিনের আশা পূরণ করেছেন। পঞ্চগড় থেকে আপনার পার্বতীপুর পর্যন্ত ডুয়েল লাইন তিনি উদ্বোধন করেছেন। পঞ্চগড়ের মানুষের স্বপ্নে পাওয়ার গ্রিড উদ্বোধন করেছেন। পঞ্চগড় মানুষের দাবি তিনি পূরণ করেছেন। পঞ্চগড় MR কলেজের তিনি মাস্টার্স কোর্স চালুর ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে 5টি বিভাগে মাস্টার্স কোর্স চালু হয়েছে। মহিলা কলেজে অনার্স কোর্স তিনি চালু করার ঘোষণা দিয়েছেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আমার এলাকায় ব্রিজ কালভার্ট ইতিমধ্যেই প্রায় 105 কোটি টাকার ব্রিজ কালভার্টের কাজ হয়েছে। গণপূর্ত বিভাগে 50 কোটি টাকার কাজ হয়েছে। সর্বসাকুল্যে আমার এলাকায় 1050 কোটি টাকার কাজ হয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডে প্রায় 59 কোটি টাকার কাজ হয়েছে। আমরা ইতিমধ্যে টিয়ার কাবিকার দিয়ে এলাকার বিভিন্ন মসজিদ মক্তব মাদ্রাসার উন্নয়নের কাজ হয়েছে। আমি আমার বক্তব্য বাড়াবো না, তবে আমার এলাকার কিছু দাবি ইতিমধ্যে আপনার সামনে উপস্থাপন করতে চাই। মাননীয় স্পিকার, আরে ভাই আমার এলাকায় বিদ্যুতের অত্যন্ত দরকার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, আমার এলাকায় কিছু বিদ্যুৎ রাস্তাঘাটের উন্নয়ন এবং আমার তেঁতুলিয়ায় এবং আটুয়াতে
আমার পৌরসভার দরকার এবং আমার এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সহযোগিতা দরকার, এই বলে আমি শেষ করি। ধন্যবাদ মাননীয় সদস্য বেগম রেহানা আক্তার রানু, মহিলা আসন 40, আপনার সময় 17 মিনিট। শত শহীদের রক্ত ডাক দিয়ে যায়, দুঃশাসনের রক্ত চাই, রক্ত পিপাসু এই সরকারের পতন চাই। মাননীয় স্পিকার, আজ ঐতিহাসিক 23শে জুন। উনাদের যখন বক্তব্য শুনছিলাম আমার 1996 সালে 23শে জুনের কথা মনে পড়ে গেল। মাননীয় স্পিকার, 1996 সালে 23শে জুন আওয়ামী লীগ নেত্রী কাতান শাড়ি পরে সেজে গুজে বসে আছেন, প্রধানমন্ত্রী শপথ নিতে যাবেন, শপথ নিতে যাচ্ছেন না, কিসের জন্য জানি অপেক্ষা করছেন। মাননীয় স্পিকার, আমরা যখন সরকারের 4.5 বছরের দুর্নীতির কথা তুলে ধরছি, দুর্নীতির থলের বিরাজ যখন বের হয়ে আসছে, তখন উনাদের মাথা গরম হয়ে গেছে, উনারা সহ্য করতে পারছেন না। সরকারি দল আজকে গিরিঙ্গি করছে আমরা যেন সংসদ ছেড়ে চলে যাই, গলাবাজি করে গায়ের জোরে এই সরকারি দলের এমপিরা এই সংসদে পুরুষকে মহিলা, মহিলাকে পুরুষ বানানো ছাড়া সবকিছুই করছে। মাননীয় স্পিকার, সিটি কর্পোরেশন নির্বাচনে 4-0 গোলে পরাজিত হয়েছে এই সরকার। আজকে সরকারের জনপ্রিয়তা তলানিতে, এটি আমার কথা নয়, এটি আনন্দবাজার পত্রিকার কথা। আমরা ওনাদের অন্তরের জ্বালা বুঝি, হেরে যাবার বেদনা আমরা বুঝি, হেরে গিয়ে তারা আজকে আবল তাবল বকছে। আমরা ওয়াক আউট করবো, কিন্তু আমরা সংসদ ছাড়ব না। 4.5 বছরে ওনারা যে দুর্নীতি করেছেন, দুর্নীতির ওনাদের কলিজা কাঁপানোর দলিল আমাদের কাছে আছে। এই সংসদে ওনাদের দুর্নীতির কথা আমরা জাতির সামনে তুলে ধরে সরকারের মুখোশ আমরা উন্মোচন করব। মাননীয় স্পিকার, আমার কাছে একটি বই আছে, মতিউর রহমান রিন্টুর লেখা আমার ফাঁসি চাই। আমি যদি এই বইটি এখানে পড়া শুরু করি, ওখানে বসে ওনারা বান্দরের মতো লাফালাফি করবেন, মজার বিষয় ওয়াক আউট করতে পারবেন না। মাননীয় স্পিকার, সম্প্রতি 4টি সিটি কর্পোরেশন নির্বাচনে 18 দলীয় প্রার্থীর বিপুল বিজয় ঘোষণা করছে বাংলাদেশের আগামী দিন নিপীড়িত নির্যাতিত মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। মাননীয় সদস্য, আমি আপনাকে 270 বিধি অনুসরণে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগের নেতা নেত্রীদের জিহ্বা। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ এই বাংলাদেশ, এটি বাংলাদেশের পার্লামেন্ট, এটি ভারতের পার্লামেন্ট নয়। গত 20শে জুন একজন সংসদ সদস্য ফেন্সিডিল ইয়াবা খেয়ে এখানে দাঁড়িয়ে আমাদের নেত্রীর পরিবার নিয়ে নিকৃষ্ট বক্তব্য রেখেছেন। এই বক্তব্য কুৎসিত, নোংরা, অন্ধকার জগৎ থেকে উঠে আসা নর্দমার কীটের পক্ষে সম্ভব। মাননীয় স্পিকার, এই অসত্য, নিকৃষ্ট, কুরুচিপূর্ণ, অমার্জিত বক্তব্যের জন্য তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। মাননীয় স্পিকার, আমাদের নেত্রীর পরিবার নিয়ে এখানে নোংরা ইতিহাস পাঠ করা হয়েছে। আমি থুতু ছিটাই তার মুখে। তিনি সিদ্দিক সালিকের একটি বইয়ের কথা বলেছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, এই নামে কোনো বই নেই। উনার স্বপ্ন দোষ আছে, উনি এটি স্বপ্নে দেখেছেন। মাননীয় স্পিকার, এই বইয়ের লেখক এবং প্রকাশক উনার নেত্রী এই সংসদে বসে যিনি এমপিদেরকে নোট পাঠান অশালীন ভাষায়। মাননীয় সদস্য, আপনি বাজেটের উপর বলুন, বাজেটের উপর বলুন। এক নম্বর ব্যক্তি যদি ঠিক হয়ে যায়, আমরা সকলে ঠিক হয়ে যাবো। মাননীয় স্পিকার, যিনি আমাদের নেত্রীর পরিবার নিয়ে এখানে কুৎসা রচনা করেছে, মাননীয় স্পিকার, কলকাতা সিভিল কোর্টের উকিল ছিল মিস্টার চণ্ডীদাস। তার এক মেয়ে ছিল যার নাম গরিবাবা দাস। চণ্ডীদাসের সহকারী উকিল মিস্টার অরণ্য কুমার চক্রবর্তী। চণ্ডীদাস
দেবদাসের কলিকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করত। সেই সুযোগে গরিবের সাথে অরণ্য কুমার চক্রবর্তী অবৈধ সম্পর্ক গড়ে উঠে গরিবেরা গর্ভবতী হয়ে পড়েন। গরিবেরা যখন বুঝতে পারলেন তিনি গর্ভবতী হয়েছেন, তখন গরিবেরা অরণ্য কুমারকে বিয়ে করার জন্য চাপ দেন। অরণ্য কুমার বিয়েতে রাজি না হয়ে অবৈধ সম্পর্ককে অস্বীকার করেন। এদিকে চণ্ডীদাস বিষয়টি জানার জন্য চিন্তিত হয়ে পড়েন। এরই মধ্যে গরিবেরা 12/12/1920 তারিখে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। তার নাম হয় দেবদাস চক্রবর্তী। চণ্ডীদাস অরণ্য কুমারকে গরিবেরাকে উঠিয়ে নিতে চাপ দিতে থাকেন, কিন্তু অরণ্য কুমার রাজি হন না মাননীয় স্পিকার। এরই মধ্যে দেবদাসের বয়স 2 বছরের উন্নতি হয়। চণ্ডীদাস হতাশাগ্রস্ত হয়ে পড়েন, ভীষণভাবে অস্বস্তি বোধ করেন। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা একটু শান্ত হন। মাননীয় সদস্য, মাননীয় সদস্য, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা বসুন, বসুন, সবাই বসুন, বসুন। মাননীয় সদস্য, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় সদস্য, আপনি 270 বিধি অনুসরণে বাজেটের উপর বক্তব্য দিন। মাননীয় সদস্য, ওনাকে মাইক দিন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি আমাকে বাজেটের উপর বক্তৃতা দিতে বলেছেন, কিন্তু গত 20 তারিখে যে বক্তৃতা দেওয়া হয়েছে, আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, এটা কি বাজেট বক্তৃতা ছিল? মাননীয় স্পিকার, আমি এখানে বক্তব্য দিব, আমি শুধু পাল্টা জবাব দিব। আমি বাজেট নিয়ে অবশ্যই বলবো মাননীয় স্পিকার, আর আপনি আমার শব্দের মধ্যে এক্সপান্স করার মতো কোনো শব্দ পাবেন না মাননীয় স্পিকার। লেট মি সে মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, জনাব মাল মুহিত যে বাজেট দিয়েছেন, এই বাজেট এদেশের মানুষের হতাশা ক্ষুব্ধ হৃদয়ে বেদনার দীর্ঘশ্বাস। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বাজেটের প্রথম পাতায় বলা হয়েছে স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ। আমি যদি বলি স্বপ্ন ভঙ্গের পথে বাংলাদেশ, সেটি কি ভুল হবে মাননীয় স্পিকার? 10 টাকা চাল খাওয়ানোর স্বপ্ন দেখিয়ে যে ভোটারের ভোট নেওয়া হয়েছিল, তার কি স্বপ্ন পূরণ হয়েছে মাননীয় স্পিকার? বিশ্ববিদ্যালয়ের ছেলেকে ভর্তি করিয়ে মা স্বপ্ন দেখেছিল ছেলে জজ ব্যারিস্টার হবে, সেই ছেলে ছাত্রলীগে যোগ দিয়ে বই খাতা কলম ছুঁড়ে ফেলে দিয়ে টেন্ডার বাক্স দখল করতে গিয়ে মায়ের কোলে লাশ হয়ে ফিরে গেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বেশি দূরে যাব না, আমাদের ডেপুটি স্পিকারের স্বপ্ন ছিল উনি স্পিকার হবেন, উনার স্বপ্ন ভঙ্গ হয়েছে, উনার হৃদয়ে রক্তক্ষরণ চলছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, স্বপ্ন পূরণ হয়েছে। বাজেটের উপর বলুন মাননীয় সদস্য, বাজেটের উপর বলুন। মাননীয় স্পিকার, সংসদ নেত্রী বলেছেন তিনি ফজরের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন। সেটি যদি সত্যি হয়, রোজার আগে ইসলামিক টিভি দিগন্ত টিভি চালু করে আপনি প্রমাণ করুন আপনি খাঁটি মুসলমান। মাননীয় স্পিকার, ঢাকেশ্বরী মন্দিরের প্রতিমা কাটছে, তার শরীরের 400 ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে খাই খাই লীগের নেতারা। মাননীয় স্পিকার, শহীদ জিয়াউর রহমান এমন একটি মহিমাময় নাম, অজস্র বিশেষণ যোগ করেও যে নামের উপমা খুঁজে পাওয়া যাবে না। শহীদ জিয়াকে তাদের কেন এত ভয়? কারণ শেখ মুজিব যেখানে ব্যর্থ হয়েছিলেন, জিয়া সেখানে। মাননীয় সদস্য, আপনি বাজেটের উপর বক্তব্য দিন। আপনাকে আমার বিনীত অনুরোধ, ওনাকে মাইক দিন। মাননীয় স্পিকার, আপনি তাদের কথা বলার সুযোগ দিয়েছেন, আমাকে যদি কথা বলার সুযোগ না দেন, তাহলে এদেশের মানুষ মনে করবে আপনি মাজা ভাঙা স্পিকার। মাননীয় স্পিকার, আদালত পাড়ায় একজন প্রতিমন্ত্রীর নাম দেওয়া হয়েছে থাবা বাবা, তিনি থাবা দিয়ে বিচারকদের রায় কেড়ে নিচ্ছেন। থাবা বাবা যে রায় লিখছেন, বিচারকরা কালো চশমা পরে সে রায় পাঠ করছেন। ইদানিং তারা কর্নেল তাহের হত্যার আদালতের রায়ের কথা বলেন। এ রায় দলীয় রায়, এ রায় থাবা বাবার রায়, এ রায় আমরা মানি না, মানি না, মানি না। আদালত এরকম অনেক রায় দিয়েছিল, আদালত আওয়ামী লীগের নেত্রীকে বলেছিল রং হেডেড। এটা যদি মেনে নিতে হয়, উনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারেন না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা শহীদ জিয়ার বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা শেখ মুজিবের জানাজায় কোথায় ছিলেন? শেখ মুজিবের লাশ সিঁড়িতে ফেলে শেখ মুজিবের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করে
সদস্য, আপনি বাজেটের উপর বলুন, আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি। সবার মাইকই বন্ধ করে দেওয়া হবে, সবার মাইক বন্ধ করে দেওয়া হবে। রুলিং এর বাইরে কেউ কথা বলবেন না। বসুন, আমার কথা শুনুন, শুনুন। রুলিং এর বাইরে বসুন, মাননীয় সদস্য বসুন, বসুন, বসুন। মাননীয় সদস্যরা বসুন, আমার কথা শুনুন। সকলকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে, কিন্তু সবাই 270 বিধি অনুসরণে বলবেন। এর বাইরে বললে মাইক বন্ধ করা হবে। 270 বিধি অনুসরণ, সকলের মাইকই বন্ধ করা হবে। ওনাকে মাইক দিন। সেটি হবে না, শুধু বলে যাবেন, শুনবেন না, সেটি আর হবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, অনেকেই বলেন খুনি বাবার খুনি কন্যা, নাম তার ভালোবাসি না। শহীদ জিয়া শাহাদাতের 17 দিনের আগে তিনি বাংলাদেশে আসেন। উনি যদি খুনি না হবেন, তাহলে শহীদ জিয়ার শাহাদাতের পর কেন বোরকা পরে ভারতে পালানোর সময় আখাউড়া কসবা সীমান্তে তিনি কেন বিডিআর হাতে ধরা পড়েছিলেন? বাংলাদেশের মানুষ জানতে চায়। মাননীয় স্পিকার, আমরা এত সুন্দর ভাষায় কথা বলি, উনারা বলেন আমরা নিষিদ্ধ পল্লীর ভাষায় কথা বলি। আমরা যদি নিষিদ্ধ পল্লীর ভাষায় কথা বলি, উনারা যে ভাষায় কথা বলেন সেটি নিষিদ্ধ পল্লী সর্দানির ভাষা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় প্রত্যাখ্যাত প্রিন্সেস টিনা খান, প্রিন্সেস জরিনা সুন্দরী আজকে এই সংসদে তারা বলেছে আমরা জঙ্গির হোতা, জঙ্গি নেতা আব্দুর রহমান বাংলা ভাই আওয়ামী লীগের এক এমপির দুলা ভাই, যে জন্য আওয়ামী লীগের সব এমপি আব্দুর রহমানের শালা এবং শালী। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, একজন বলেছেন আমাদের ভারপ্রাপ্ত চিফ হুইপ এনি চৌধুরী ভাই ছাত্রলীগ করতেন। হ্যাঁ, একসময় করতেন, এখন করেন না। মন্ত্রী সোহেব তাজ যেভাবে আওয়ামী লীগকে তালাক দিয়ে চলে গেছে, অনেকে আওয়ামী লীগকে এভাবে তালাক দিয়ে চলে গেছে। মাননীয় স্পিকার, পুরুষ নির্যাতনের শিকার ডক্টর ওয়াজিদ মিয়া একবার আমাদের নেত্রীর কাছে গিয়ে বলেছিলেন আমি আপনার মাননীয় সদস্য, আপনি বারবার 270 বিধি লঙ্ঘন করছেন। তারপরে স্বামীকে শান্তি দিতে পারে না, তিনি কি করে বাংলাদেশের 16 কোটি মানুষকে শান্তিতে রাখবেন? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তারেক রহমানের জনপ্রিয়তায় তারা আজকে নার্ভাসনেস কাটানোর জন্য তারেক রহমানের চাঁদাবাজির মামলা হয়েছে 1 কোটি টাকার, আর আওয়ামী লীগের নেত্রী নামে হয়েছে 3 কোটি টাকার। কে বড় চাঁদাবাজ? মাননীয় স্পিকার, সামনের সারিতে বসা একজন সংসদ সদস্য এটি ভালো বলতে পারবে। মাননীয় স্পিকার, তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলছেন তারা ব্লগার রাজীবের প্রেতাত্মা। তারেক রহমান যেদিন ফিরবেন, জনতার ঢল দেখে উনাদের থতমুখ ভূত হয়ে যাবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, গলার মধ্যে ব্যাং ঢুকবে, কথা বের হবে না। যারা বলেছেন প্রতিবাদ করতে এয়ারপোর্টে যাবেন, তাদের বলতে চাই ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে যে সমস্ত বোন ধর্ষিত হয়েছে, ওই ধর্ষিত বোনেরা আপনাদের পথ আটকে দিবে। গণধোলাই খেয়ে রাম রাম হরে কৃষ্ণ হরে রাম বলে, হরে কৃষ্ণ হরে রাম আওয়ামী লীগের বাপের নাম বলে লেজ গুটিয়ে সেখান থেকে পালিয়ে আসতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মেঘ দিয়ে যেমন সূর্যের আলোকে ঢেকে রাখা যাবে না, ঠিক তেমনি তারেক রহমানের নামে কুৎসা রটিয়ে সজীব ওয়াজেদ জয়ের কলঙ্ক ঢেকে রাখা যাবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, উনারা জয়ের সার্টিফিকেটের কথা বলে টাকা দিয়ে বিদেশে বহু সার্টিফিকেট কিনতে পাওয়া যায়। সজীব ওয়াজেদ জয় জেলখানা। মাননীয় সদস্য, আমি আপনাকে বারবার অনুরোধ করছি, আপনি বাজেটের উপর বলুন। সকলকে বাজেটের উপরই বলতে হবে। মাইক দিন। বিচার চাই, তারপরে মাইক বন্ধ হবে, এর আগে না। মাইক দিতে হবে। মাতাল অবস্থায় গুলশান এবং ধানমন্ডি থানা তাকে গ্রেফতার করেছে। আমেরিকাতে মাতাল অবস্থা কয়েকবার পুলিশের হাতে ধরা পড়েছে। মাতালের মায়ের বড় গলা, তিনি বলেছেন আমাদের নেত্রীর বাড়ি থেকে নাকি মদের বোতল পাওয়া গেছে।
সদস্য, এই সব 270 বিধি লঙ্ঘনে বলা হচ্ছে মাননীয় সদস্য। দুঃখিত আমি মাননীয় সদস্য, আমি অত্যন্ত দুঃখিত। ওনাকে মাইক দিন। সরকার আমাদেরকে গালি দিয়ে বলেছে তোরা সব শুয়োরের বাচ্চা। উনারা বলেন শেখ মুজিব তথাকথিত জাতির জনক, আমাদের সবার আব্বা। শেখ মুজিব যদি আমাদের আব্বা হন, আমরা যদি শুয়োরের বাচ্চা হই, শেখ মুজিব কি? মাননীয় সদস্য, মাননীয় সদস্য, এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই মাননীয় সদস্য। মাননীয় সদস্য, আমি দুঃখিত, এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই সংসদে। ওনাকে মাইক দিন। আপনার সময় শেষ হয়েছে, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক 20 মিনিটের বিরতি।